আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আমাদের নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক প্রত্যেক বছরই জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা শিক্ষার্থীরা এই ষষ্ঠ অধ্যায়ের যে গাণিতিক সমস্যা, লিমিটিং বিক্রিয়কের উপর যে অঙ্ক থাকে, এই অঙ্কগুলা আমাদেরকে অনেক সমস্যা হয়ে যায়। তা আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে লিমিটিং বিক্রিয়কের যাবতীয় বিষয়গুলি কাকে বলে, কিভাবে আমাদের অঙ্ক সমাধান করব, এই কৌশলগুলা এবং ওই কৌশলের আলোকে কিভাবে আমরা যে কোনো বোর্ড প্রশ্ন বা যে কোনো প্রশ্ন আসলে আমরা সমাধান করব, এই বিষয়গুলো আমরা জানবো। এখানে আরেকটা প্রবলেম হয়, যেটা হলো যে আমরা প্রশ্নের ধরন আমরা বুঝতে পারি না। যে লিমিটিং বিক্রিয়ক যদি সরাসরি লিমিটিং বিক্রিয়ক বলে, তাহলে আমরা বুঝি যে এটা লিমিটিং বিক্রিয়ক, নিয়মে করতে হবে। কিন্তু না, লিমিটিং বিক্রিয়কের সরাসরি না বললেও বিভিন্ন ভাবেও লিমিটিং বিক্রিয়কের প্রশ্ন আসে, তো যেগুলো আজকে আমরা দেখব এবং আমরা প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি আজকে আমাদের এই ক্লাস লিমিটিং বিক্রিয়ক। তাহলে প্রথমে আসো আমরা লিমিটিং বিক্রিয়কটা কি, এই সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই যে লিমিটিং বিক্রিয়কটা কি। লিমিটিং লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, বিক্রিয়ক অবশিষ্ট থাকে, যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, তাকে লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বলে। এই সংজ্ঞাটাকে আমরা আরেকভাবে আমরা সংজ্ঞাটাকে বলতে পারি কিভাবে, অথবা অথবা আমরা বলতে পারি একাধিক বিক্রিয়কের মধ্যে, দুইটি বিক্রিয়কের মধ্যে, আচ্ছা দুইটি বিক্রিয়কের মধ্যে দুইটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে, যে বিক্রিয়ক যে বিক্রিয়ক বিক্রিয়া করে বিক্রিয়া করে আগে আগে যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগে নিঃশেষ হয়, আগে নিঃশেষ হয়, তাকে তাকে দুইটি বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগে নিঃশেষ হয়, তাকে লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বলে। তার মানে দুইটা বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, তাকে আমরা কি বলবো, লিমিটিং বিক্রিয়ক। এখন আমাদের এই লিমিটিং বিক্রিয়কের মূল যে বিষয়টা, সেটা হলো গাণিতিক ভাবে দেখাইতে হবে যে দুইটা বিক্রিয়কের মধ্যে কোন বিক্রিয়কটা আগে নিঃশেষ হয়। এই গাণিতিক গুলা করার জন্য আমরা কিছু কৌশল আমাকে এই অবলম্বন করতে হবে এবং আমরাকে প্রশ্নের যে ধরন সেটাকে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নিলাম। এখন আসো আমরা শিখব যে লিমিটিং বিক্রিয়কের প্রশ্নের ধরন কি কি, প্রশ্নের ধরন থাকলে আমরা এই লিমিটিং বিক্রিয়কের কৌশলের আঙ্গিকে আমরা করতে পারবো। তাহলে চলো আমরা আমরা জানি, পরবর্তীতে জানি, সেটা হলো প্রশ্নের ধরন। এখানে লিখতে পারি লিমিটিং বিক্রিয়ক
আচ্ছা, আমরা একটু আর এই পাশে লিখি। হ্যাঁ, যে লিমিটিং বিক্রিয়ক এর প্রশ্নের ধরন, মানে কিভাবে প্রশ্নগুলা থাকলে আমরা এই নিয়মে করব। এক নম্বর যে প্রশ্নটা থাকে সব সময় আমাদের বলে যে সরাসরি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। সরাসরি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো, এটা আমাকে সরাসরি বলে। তাহলে ধরেন আমরা করেই ফেললাম, বুঝতে পারলাম। 2 নম্বরে বলে আবার যে কে আগে দুইটি বিক্রিয়কের মধ্যে কে আগে নিঃশেষ হবে, কে আগে নিঃশেষ হবে। 3 নম্বরে বলে দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। 4 নম্বরে থাকে লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন বিশ্লেষণ করো। লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন, লিটমাস পেপারে বর্ণ পরিবর্তন বিশ্লেষণ করো। তারপর আমরা কে আগে নিঃশেষ হয়, দ্রবণের প্রকৃতি, লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন, সরাসরি লিমিটিং বিক্রিয়ক। তারপর হ্যাঁ, কে অবশিষ্ট থাকবে, কে অবশিষ্ট থাকে। এই যে 5 ধরনের আরো আছে, আমরা এই বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাই যে লিমিটিং বিক্রিয়কের এই যে প্রশ্নের যে ধরনগুলা, এই প্রশ্নের ধরনগুলা এইভাবে থাকে। তাহলে এই সবগুলা প্রশ্নের ধরনেই আমরা লিমিটিং বিক্রিয়কের এই কৌশলে আমাকে সমাধান করতে হবে। তাহলে এখানে যে বিষয়টা হলো, সেটা হলো আমরা শুধু জানি যে সরাসরি লিমিটিং বিক্রিয়ক বললেই আমরা লিমিটিং বিক্রিয়কের নিয়মে করব না। আমাকে এই যে দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো, লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন বিশ্লেষণ করো, কে অবশিষ্ট থাকে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা লিমিটিং বিক্রিয়কের নিয়মে করব। তবে এখানে ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টা বিবেচনা করতে হবে, এই লাস্টের যে 3টা, যে কে অবশিষ্ট থাকে। আর উপরের 2টার ক্ষেত্রে আমাকে বিবেচনা করতে হবে কে আগে নিঃশেষ হয়। তাহলে চলো এখন আসো, আমরা যদি আরো প্রশ্নের ধরন, আমাদের এই প্রশ্নের ধরনগুলা আমাদের বিভিন্ন বোর্ডের অ্যানালাইসিস করে আমরা এই প্রশ্নের ধরনগুলো আমরা এভাবে দেখতে পাই। তাহলে এখন আসো আমরা শিখব এই যে লিমিটিং বিক্রিয়ক, এই লিমিটিং বিক্রিয়ক যে গাণিতিকভাবে যে বের করব, এটা প্রশ্ন সমাধানের কৌশল। এই প্রশ্ন সমাধানের কৌশলগুলা আমরা এখন লিখব। তো চলো আমরা লিমিটিং বিক্রিয়ক প্রশ্ন সমাধানের যে কৌশল, এটা আমরা শিখি। এখন আসো যে কিভাবে আমরা প্রশ্ন সমাধান করব গাণিতিক সমস্যাগুলো। ওকে, তাহলে আমরা উপরে এখানে একটা নাম দেই যে লিমিটিং বিক্রিয়ক এর গাণিতিক সমস্যা সমাধানের কৌশল। গাণিতিক সমস্যা সমাধানের কৌশল। তাহলে আমরা চলো কৌশলগুলো আমরা লিখি। তাহলে এই কৌশলগুলো হলো, যদি আমাদের একজন শিক্ষার্থী এই কৌশলগুলো মনে থাকে, তাহলে পরীক্ষাতে তাকে যে কোনো ভাবেই প্রশ্ন আসুক, যে কোনো বিক্রিয়ায় দেখ, তাহলে তাকে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তাকে কি করতে পারবে না, ওই প্রশ্ন কঠিন করে আটকাতে পারবে, যদি তার এই কৌশলগুলা যদি আমাদের মনে থাকে। ওকে, তাহলে প্রথম স্টেপ আসো,
ফার্স্ট স্টেপ, যে প্রথম যে ধাপ, প্রথম ধাপটা হলো উদ্দীপকের বিক্রিয়া, উদ্দীপকের বিক্রিয়া সম্পূর্ণ করা, উদ্দীপকের বিক্রিয়া সম্পূর্ণ করা। ওকে, সেকেন্ড যে স্টেপ, বিক্রিয়াকে সমতাকরণ করা। আমরা বলছিলাম যে বিক্রিয়ার সমতাকরণ এই নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ে কয়েকটা জায়গায় একদম ফরজ। তার মধ্যে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, ডেলেচের অঙ্ক, এই ধরনের আরো কয়েকটা ক্ষেত্রে একদম করতেই হবে, না হলে আমাদের গাণিতিক সমস্যা, আমাদের রেজাল্ট আসবে কিন্তু এক্সামিনারের রেজাল্টের সাথে এটা কি হবে না, মিল হবে না। তাহলে দ্বিতীয় ধাপ, বিক্রিয়া কি করা, সমতাকরণ করা, সমতাকরণ, বিক্রিয়া সমতাকরণ করা। ওকে, থার্ড স্টেপ হলো সকল বিক্রিয়কের আণবিক ভর বের করা, সকল বিক্রিয়কের আণবিক ভর বের করা, সকল বিক্রিয়কের আণবিক ভর বের করা। ফোর্থ স্টেপে আমরা কি করব, হিসাব করব, হিসাব। আর ব্যতিক্রম কি, আমরা একটু খেয়াল করি যে ব্যতিক্রম কোন ক্ষেত্রে আমরা দ্রবের ভর বের করে নিতে হবে। কারণ এটাকে আরেকভাবে করা যায়, মোলার দিয়ে করা যায়, তবে আমরা দ্রবের ভর গ্রাম যেহেতু করব, তাহলে আমরা কোন ক্ষেত্রে আমরা দ্রবের ভর বের করে নিতে। আর দ্রবের ভর বের করার সূত্র কি, দ্রবের ভর বা মোলার দ্রবণ যেটাকে আমরা বলি W = SMB ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে S কি, ঘনমাত্রা, M আণবিক ভর, B কি, আয়তন, এটা আমরা বের করতে পারি। তাহলে চলো এখন আসো আমরা এই কৌশলের আলোকে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন আমরা কি করব, সমাধান করব, যে প্রশ্ন আমরা কিভাবে সমাধান করতে পারি। তাহলে চলো এমন একটা প্রশ্ন আমরা নেই। যশোর বোর্ড 2023 একটা বিকারে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিকারে আছে, বিকার এ বা পাত্র এ যাই বলি, আর আরেকটা বিকার আছে 75 গ্রাম সালফুরিক অ্যাসিড। আরেকটা পাত্রে আছে 75 গ্রাম সালফুরিক অ্যাসিড। দুইটা পাত্রের আয়তন 100 মিলিলিটার। এটা হলো পাত্র এ, এটা হলো পাত্র বি। আমাকে এখান থেকে প্রশ্ন করা হয়েছে, এটা কোন বোর্ডে আসছে, এটা যশোর বোর্ড 2023। এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি, এটা হলো জেবি 2023 আসছে এটা। এখানে আমাকে বলছে ঘতে একটা 4 মার্কের জন্য আছে, এ ও বি পাত্রের বিক্রিয়ায়
এ ও বি পাত্রের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি? লিমিটিং বিক্রিয়ক এ ও বি পাত্রের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে কি করো? বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। তাহলে চলো আজকে আমরা এই যে লিমিটিং বিক্রিয়কের যে প্রশ্নটা, এটা আমরা আজকে সমাধান করব, বোর্ড প্রশ্নটা, এবং একাধিক বোর্ড বা বিভিন্ন বোর্ডে আসছে এই প্রশ্নগুলো সমাধান কিভাবে করব আমরা এই কৌশলের আলোকে। চলো আমরা এই কৌশলের আলোকে সমস্যাটাকে সমাধান করি। তাহলে প্রথম ধাপে আছে আমাদের কৌশলে উদ্দীপকের বিক্রিয়াকে সম্পূর্ণ করা। ওকে, তাহলে চলো। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে লিমিটিং বিক্রিয়কের যে প্রশ্নের ধরনগুলো থাকে বা প্রশ্নগুলো থাকে, ম্যাক্সিমাম গুলো প্রশমন বিক্রিয়া দেয় আমাদের। ওকে, তো তাহলে এখন আসো আমরা কিভাবে বিক্রিয়াটাকে সম্পূর্ণ করব উদ্দীপকের বিক্রিয়া। তাহলে পাত্র এতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আর পাত্র বি এতে আছে সালফুরিক অ্যাসিড। আমাদের একটা কাজ করতে হবে, বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বিক্রিয়ার মধ্যে প্লাস মাইনাস গুলাকে আমরা আলাদা করে ফেলতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে আমরা একটু বোঝার জন্য আমরা এখানে করি, পরে এটা মুছে দিব যে বিক্রিয়াটাকে কিভাবে সম্পূর্ণ করে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে সোডিয়াম হলো প্লাস, হাইড্রোক্সাইড হলো মানে হাইড্রোক্সাইড হলো যৌগমূলক, আর সালফুরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন প্লাস আর সালফেট কি মাইনাস। তাহলে প্রথম যে কাজটা করতে হবে প্লাস মাইনাস গুলাকে এরকম মনে মনে আলাদা করতে, যদিও আমি এখানে ডট ডট দিছি, ডট ডট দেওয়া যাবে না। পরবর্তীতে কি করতে হবে, উপরে এই মৌলগুলার আমাদেরকে যোজনীকে আমাদেরকে বসাতে হবে, যোজনীগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি সোডিয়ামের যোজনী 1 আর হাইড্রোক্সাইডের যৌগমূলক তার যোজনী 1। তাহলে এখানে আমরা এই যোজনীগুলো আমাদেরকে সুবিধার্থে আমরা এটাকে যোজনী কিন্তু প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা যায় না, আমরা সুবিধার্থে +1 দিলাম, আর এটা যেহেতু যৌগমূলক এটাকে -1 দিলাম, আর হাইড্রোজেন এখানে +1 আর সালফেট যেহেতু এটা যৌগমূলক এটাকে -2 দিলাম। বিক্রিয়া সম্পূর্ণ করার প্রথম ধাপ হলো কি, ওই বিক্রিয়ার মধ্যে প্লাস মাইনাস গুলাকে আমরা আলাদা করে ফেলবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যে ধাপ, যে তার উপরে আমরা যোজনী গুলাকে বসাইলাম। হ্যাঁ, যদিও যোজনীকে আমরা বলছি প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা যায় না, এখানে আমাদের সুবিধার্থে যে প্লাস মাইনাস গুলো আমরা এখানে দিলাম সুবিধার্থে। আচ্ছা, বা আমরা তা বলতে পারি যে প্লাস যোজনী না বলে জারণ সংখ্যাগুলো আমরা এখানে আমরা বসাতে পারি। পরবর্তীতে যে কাজটা করতে পারি সেটা হলো প্লাস মাইনাসের স্থানান্তর ঘটাবো। কিভাবে? এই যে প্লাস, এই প্লাস যাবে এই মাইনাসের সাথে, আর এই প্লাস আসবে এই মাইনাসের সাথে। এখন এই প্লাস আর এই মাইনাস মিলে কি করবে? উৎপাদ তৈরি করবে। তাহলে সোডিয়াম আর সালফেট মিলে এখানে কিন্তু আবার যোজনীকে সংকেত লেখার সময়, উৎপাদ লেখার সময় যোজনীটাকে আমরা ক্রস করে ঠিকঠাক মতো বসাতে হবে। তাহলে আমরা একটা দেখতেছি একটা উৎপাদ হয় সোডিয়াম আর সালফেট মিলে, তো সোডিয়ামের যোজনী ছিল 1, সালফেটের যোজনী হলো 2। তাহলে আমরা জানি যে সংকেত লেখার সময় যোজনীকে ক্রস করে দিতে হয়, তাহলে লিখতে হবে কত? Na2SO4। কিন্তু বাই এনি চান্স যদি আমরা এখানে শুধু Na দিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কি বিক্রিয়া হবে না, অঙ্ক হবে না, কিছুই হবে না। ওকে, তাহলে আমরা এখানে লিখব Na2, তাহলে একটা পাইলাম আমরা Na2SO4 মানে সোডিয়াম সালফেট তৈরি হলো। আর হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড মিলে কি তৈরি হবে? হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি হবে। কি তৈরি হবে? পানি। পরে আমরা সমতাকরণ করব। এই যে আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করে ফেললাম। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই মনে হয় বুঝতেছো যে আমরা খুব সহজেই কিভাবে প্রশমন বিক্রিয়াগুলোকে আমরা কি করতে পারি বা সমাধান করতে পারি বা উৎপাদ লিখতে পারি। তাহলে আমরা দেখতেছি প্রথম ধাপকে আমি আবার একটু রিপিট করি। সেটা হলো কি, বিক্রিয়াতে সম্পন্ন করতে গেলে প্রথম হলো প্লাস মাইনাস গুলাকে আলাদা করতে হবে, করলাম। তারপর ওই এই প্লাস মাইনাস আলাদা করার পর ওই আলাদার অংশটুকুর উপরে আমাদের তাদের যোজনী গুলাকে বসাই দিব। এরপরে প্লাস মাইনাসের আমরা স্থানান্তর করব, প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস আসবে প্লাসের কাছে, স্থানান্তর করে আমরা উৎপাদ লিখব। এইভাবে আমরা কি করতে পারি? বিক্রিয়াটাকে আমরা কি করতে পারি? সম্পূর্ণ করতে পারি। তাহলে চলো আমরা এখন এটা শিখে ফেললাম, আমরা বিক্রিয়াটাকে একটু, আর পরীক্ষার সময় তো এইভাবে টান
প্লাস মাইনাস এভাবে তো আর দেওয়া যাবে না। আমরা বিক্রিয়াটাকে ফ্রেশ আমাকে প্রয়োজনে আমাদেরকে এটা রাফের অংশটুকুতে করে এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো আমরা বিক্রিয়াটাকে আরেকবার লিখি। এখানে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে ছিল সালফুরিক অ্যাসিড। তাহলে বিক্রিয়া করে কি তৈরি হলো? সোডিয়াম সালফেট প্লাস কি? প্লাস হলো পানি। এই যে গেল। তাহলে উদ্দীপকের বিক্রিয়াকে সম্পূর্ণ করা আমরা করে ফেললাম। দ্বিতীয় যে ধাপ, বিক্রিয়াকে সমতাকরণ করা, খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে সমতাকরণ করি আমরা, দেখি একটা একটা মৌল নিয়ে দেখি কোনটা সমান আছে কিনা উভয় পাশে। হ্যাঁ, সমতাকরণ মানে কি? বিক্রিয়ার উভয় পাশে মোল সংখ্যাকে সমান করাটাকে বলে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ। তাহলে এখানে সোডিয়াম আছে কয়টা? দুইটা। এখানে সোডিয়াম কয়টা আছে? দুইটা। কিন্তু সোডিয়াম এখানে কয়টা? একটা। তাহলে আমরা 2 বানাই দিলাম। এখানে আমরা 2 বানাই দিলাম। ওকে, আচ্ছা। তাহলে এখানে আসো, এবার আসো হাইড্রোজেন এখানে কয়টা আছে? হাইড্রোজেন এখানে আছে 2টা আর এখানে আছে 2টা, বাম পাশে 4টা। কিন্তু হাইড্রোজেন এই পাশে কয়টা? 2টা। তাহলে আমরা এখানে 4 বানাই দিলাম। এখন আসো লাস্ট হলো অক্সিজেনের হিসাব। অক্সিজেন এখানে কয়টা আছে? এখানে আছে 2টা আর এখানে আছে 4টা, বাম পাশে আছে টোটাল 6টা। এখানে দেখো 4টা, এখানে দেখো 6টা। ওকে, আর সালফার এখানে একটা, এখানে একটা। অলরেডি আমাদের সমতাকরণ করা হয়ে গেছে। এখন আসো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই বিক্রিয়ার সকল বিক্রিয়কের আণবিক ভর আমাকে বের করতে হবে। বিক্রিয়ায় সকল বিক্রিয়কের আণবিক ভর আমাকে বের করতে হবে। এই যে এটা আমাদের তৃতীয় যে ধাপটা। তাহলে বিক্রিয়ক কোনটা? এটাই। তাহলে আণবিক ভরটা আমরা আগে বের করি, দেখি। আণবিক ভর, আণবিক ভর মানে কি? মৌলগুলোর আমরা তৃতীয় অধ্যায় পড়ে এসেছি, মৌলগুলোর নিজ নিজ পারমাণবিক ভরের যোগফলকে আণবিক ভর বলে। তাহলে আমরা বের করি। তাহলে 2, সোডিয়ামের ভর কত? আমরা জানি 23। আর অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হলো 16। হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে 2, 23 যোগ 16 যোগ 1, তাহলে কত আসছে? 40। এখানে কত আসবে? 40। তাহলে 2 ইন্টু 40, তাহলে সমান সমান আসছে হলো 80। ঠিক অনুরূপ ভাবে সালফিউরিক অ্যাসিডে আমরা বিক্রিয়কের আণবিক ভর বের করব। তাহলে এখানে কি? 1 ইন্টু 2 প্লাস সালফারের সালফারের এখানে কি আসবে? সালফারের ভর হলো 32, সালফার 16 নম্বর মৌল। অক্সিজেনের ভর হলো 16, অক্সিজেন এখানে হলো আসছে কয়টা? 4টা। তাহলে 2 যোগ 32 যোগ 64, তাহলে সমান সমান আসবে কত? 98। তাহলে আমাদের এই ধাপটাও চলে গেল যে সকল বিক্রিয়কের আণবিক ভর বের করতে হবে। এখন আসো আমরা কি করব? হিসাব করব। হিসাব করব লাস্ট যে আমাদের ধাপ, এই লাস্ট ধাপে আমরা হিসাব করব। তাহলে আমরা উপরের অংশটুকু একটু মুছি, আমরা এই অংশটুকু একটু মুছি হিসাব করার জন্য। এইখানে আমরা একটু মুছি। আচ্ছা, এটা থাক। তাহলে এখন আসো আমরা হিসাব কি লিখবো? যে লিখবো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, আচ্ছা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ওটা তো মুছে ফেললাম, যে আমাদের এই দ্রবের ভর কতটুকু মিশানো হয়েছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড 55 গ্রাম আর সালফুরিক অ্যাসিড হলো 75 গ্রাম। হ্যাঁ, এই যে এটা আমরা এখানে লিখতে হবে, কারণ তুলনা করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইছি হলো আমাদের 55 গ্রাম আর সালফুরিক অ্যাসিড মিশাইছিল 75। এখন আসো আমরা দেখব আসলে এটা যে মিশানো হয়েছে কোনটা কম বেশি, এটাই আসলে লিমিটিং বিক্রিয়কের মূল অঙ্কটা, যে 55 গ্রামের জন্য 75 গ্রাম ঠিক আছে কিনা, অথবা 75 গ্রামের জন্য 55 গ্রাম ঠিক আছে কিনা, কোনটা বেশি বা কোনটা কম, এই বিষয়টা আমরা এখানে দেখবো। ওকে, তাহলে চলো এখন আমরা লিখব যে হিসাব, যে লিখবো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে H2SO4 মানে সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে, H2SO4 বিক্রিয়া করে কয় গ্রাম? আমরা যেটা হিসাব করে পাইছি 98 গ্রাম। 98 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে কত? 98 বাই কত? 80 গ্রাম। ওকে, এখন আসো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কয় গ্রাম মিশিয়েছিলাম? 55 গ্রাম। তাহলে এবার আসো 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে
তাহলে কত 98 ইন্টু 55 ডিভাইডেড বাই হলো 80 এত গ্রাম। তাহলে এখন আসো আমরা এটাকে আমরা কি করব, হিসাব করব। ক্যালকুলেটর আমাদের হাতে আপাতত নাই, আমরা দেখবো হিসাবটা করি একটু। তাহলে আমরা লিখবো 66.38 গ্রাম আমাদের এটা আসে, 66.38 গ্রাম। কি লাগবে, সালফুরিক অ্যাসিড লাগবে। আমরা অ্যাকচুয়াল হিসাব হলো এটা 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফুরিক অ্যাসিডের প্রয়োজন 66.38 গ্রাম, কিন্তু আমরা দ্রবণে কতটুকু মিশাইছিলাম, 75 গ্রাম মিশাইছি। কত গ্রাম মিশাইছি, 75 গ্রাম। তাহলে কি প্রয়োজন হলো সালফুরিক অ্যাসিড 66.38 গ্রাম, আর আমরা মিশাইছি হলো 75 গ্রাম। তাহলে নিশ্চয়ই আমরা বেশি মিশাইছি। তাহলে বেশি মিশাইলে কি থাকবে, সালফুরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে বলো, আগে নিঃশেষ হয়ে যাবে। কারণ 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের দরকার, 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, এই 66.38 গ্রাম সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, আর অবশিষ্ট অংশটুকু সালফুরিক অ্যাসিড কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে দ্রবণে এখানে আমি দেখতে পাচ্ছি, দ্রবণে আমরা এখানে এই অংশটুকু মুছি। তাহলে দ্রবণে দ্রবণে এটা আমরা দুই ভাবে করতে পারি, আমরা দেখাচ্ছি এখন। তাহলে দ্রবণে দ্রবণে H2SO4 অবশিষ্ট থাকে, H2SO4 অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে কত থাকে, 75 মাইনাস 67.38 গ্রাম। তাহলে আমরা কত আসবে, 63.38 গ্রাম। তাহলে আমাদের বিয়োগ করলে আসবে 7 কত 62 গ্রাম, আমাদের আসবে 7.62 গ্রাম। আমরা এটা বসাই দিলাম, ক্যালকুলেটর না থাকার কারণে আমরা রেজাল্টটা দেখে নিচ্ছি। 7.62 গ্রাম, এই 7.62 গ্রাম সালফার। তাহলে আমরা তো জানি লিমিটিং বিক্রিয়ক সংজ্ঞাতে আমরা পড়ে আসছি কোনটা, যে লিমিটিং বিক্রিয়ক সংজ্ঞাতে আমরা পড়ছি, তাহলে যে বিক্রিয়া বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, যে বিক্রিয়া বিক্রিয়ক আগে শেষ হয়, তাহলে ওই কি করবে, এই বিক্রিয়ার মধ্যে কে আগে শেষ হবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি সালফুরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, তাহলে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড আগে নিঃশেষ হবে, শেষ হবে, যাই বলি নিঃশেষ হবে। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড হলো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। এই যে অবস্থা। তাহলে এখন আসো আরেকটা বিষয় একটু বলি, না আমি স্যার এই 80 গ্রামকে আমরা আগে লিখবো না, আমরা 98 গ্রামকে স্যার আগে লিখে বের করবো, তাও কিন্তু তোমরা আমরা করতে পারবো, আমাদের ইচ্ছা এটা। তাহলে আমরা তখন লিখতে হবে 98 গ্রাম সালফুরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 80 গ্রাম, 1 গ্রামের সাথে কত, তারপর ওই 75 গ্রামের সাথে কত। আমরা যেভাবেই না বের করি, আমাদের যে কাঙ্ক্ষিত লিমিটিং বিক্রিয়ক এটা কিন্তু আমাদের বের হবে। তাহলে আমরা যদি ওইভাবেও করি, তাহলে কিন্তু ওইটাও কিন্তু কি ভুল হবে না। তার মানে আমাদের যেভাবে এই দুইভাবে আমরা এখানে এটা করতে পারি। তাহলে লাস্টে আসো হিসাব, ব্যতিক্রমের অঙ্ক আমরা একটা করব, আমাদের আরেকটা পার্ট থাকবে লিমিটিং বিক্রিয়কে, আমরা ওই পার্টে আমরা ব্যতিক্রমের যে অঙ্কটা আছে ওই অঙ্কটা আমরা করব। সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা আজকে অত্যন্ত সুন্দরভাবে, আমি আশা করব যে লিমিটিং বিক্রিয়কের যে গাণিতিক সমস্যা আছে, এই সমস্যা তোমরা এই কৌশলের আলোকে কি করতে পারবে, অত্যন্ত সুন্দর সমাধান করতে পারবে। যদি তোমরা ক্লাসটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আমি আশা করব এই কৌশল যাদের মনে থাকবে, বোর্ডে তোমাদেরকে এই লিমিটিং বিক্রিয়ক খুব গুরুত্বপূর্ণ, ষষ্ঠ অধ্যায়ের যতগুলা গুরুত্বপূর্ণ টপিকস আছে তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস হলো লিমিটিং বিক্রিয়ক, যেটা প্রত্যেকবারই কোনো না কোনো বোর্ডে থাকি। তো এখন 2026 সালের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস, তাদের জন্য বিষয়টা কি আরো অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার্থী আছে সামনে তাদের টেস্ট পরীক্ষা, তো এখন শিক্ষার্থীরা আমরা আরেকবার একটু রিভিউ করছি, আমরা কি পড়লাম আজকে। আমরা লিমিটিং বিক্রিয়ক পড়লাম, প্রথমে সংজ্ঞাটা পড়লাম, তারপর এই যে তাদের যে কৌশলগুলো আছে, প্রথম হলো আমরা যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে হলে
প্রথমে আমাকে বিক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে, তারপর বিক্রিয়াটাকে সমতাকরণ করতে হবে, আণবিক ভর বের করতে হবে, হিসাব করতে হবে, ব্যতিক্রম কোনো কোনো ক্ষেত্রে দ্রবের ভর আমাকে বের করতে হবে। এই ধরনের ব্যতিক্রমগুলো আমরা আরেকটা আরেকটা পার্টে আমরা এটা করবো। লিমিটিং বিক্রিয়ক এটা পার্ট 1 থাকবে। পার্ট 2 তে আমরা আরো 2টা বিক্রিয়া আমরা সমাধান করব। তো আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই, ভালো থাকো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে